2024-এর জঙ্গি উত্থানের পর আসলে বাংলাদেশটাকে আর বাংলাদেশের হাতে রাখা হয় নাই। এইটা পরিপূর্ণভাবে বিদেশিদের হাতে ছেড়ে দেওয়া হয়েছে। তারেক রহমান সাহেবকে আমি বহুবার বলেছি যে আপনি জীবন ফিরে পেয়েছেন। আপনি 21শে আগস্টের গ্রেনেড হামলার জন্য আপনাকে আদালতে যেতে হয়নি। আপনি আওয়ামী লীগের সাথে সন্ধি করুন, আওয়ামী লীগের থেকে আপনি আপনার প্রতিরক্ষা বা সুরক্ষা গ্রহণ করুন। উনি সেটা করেননি। যেটা না করলে যেটা হয় যে তাকে এখন নানান বিদেশি শক্তির হাতের মানে ওনাকে নিয়েই খেলবে, খুবই স্বাভাবিক। যখন দেখবে যে একটা প্রধানমন্ত্রী তারেক রহমানের মতো প্রধানমন্ত্রী হয়েছেন, একটা 2024-এর জঙ্গি কোয়ালিশন অর্থাৎ বাংলাদেশের 50% মানুষের প্রতিনিধিত্বশীল রাজনৈতিক ব্যবস্থাগুলোর অভ্যন্তরীণ ক্ষমতার বন্টন হিসাবে তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী হয়েছেন। ফলে এখানে সবসময় বিদেশিরা আসবে, কারণ বিদেশিরা জানে যে বাকি 50% কিন্তু তারেক রহমানের সাথে নাই। সেটাই কিন্তু এখন দেখা যাচ্ছে। এবং স্বয়ংক্রিয়ভাবে এটাও আপনি বুঝতে পারেন যে বাংলাদেশের স্বাধীনতা বিরোধী জঙ্গিরা যেই অপবাদটা শেখ হাসিনার বিরুদ্ধে দিত দেশ বিক্রি বলে, এবং সাধারণ মানুষ যেভাবে এই বিভ্রান্তির ফাঁদে পড়েছিল, তাদের উপর এটা একটা আল্লাহর গজব হিসাবে আমি দেখি ব্যক্তিগতভাবে। সবসময় বলছি যে এইটা বাংলাদেশের মানুষ, তারা যেহেতু অন্যায় করেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতো একটা দেশ দরদি প্রধানমন্ত্রীর সাথে বেয়াদবি করেছে, তাকে অসম্মান করেছে, সেটার গজব হিসাবে কিন্তু নিষ্ঠুরতা করেছে। সবচেয়ে বড় কথা হলো নিষ্ঠুরতা করেছে। শেখ হাসিনা তো তার জীবন, তার যৌবন, তার একেবারে অল্প বয়সে, তো তিনি 81 সালে শেখ হাসিনার বয়স কত? 81 সালে শেখ হাসিনার বয়স যদি 47 সালে জন্ম হয়, তাহলে দেখুন 38 বছর বয়সের একটা নারী। তার আগে থেকেও তিনি কিন্তু বাংলাদেশের রাজনীতি বোঝেন, জড়িত। আমি তো বলি যে শেখ হাসিনা 78-79 বছর বয়সে জন্মের পর থেকেই তিনি কিন্তু রাজনীতির সাথে জড়িত, কিন্তু এসে 38 বছর বয়স থেকে জীবনের প্রতিটা মুহূর্ত সন্তানকে দেন নাই, স্বামীকে দেন নাই, পরিবারকে দেন নাই, কাউকে দেন নাই, দিয়েছেন এই বাংলাদেশের জন্য, বাংলাদেশের মানুষের উন্নতি করেছেন। সেই রকম একটা প্রধানমন্ত্রীর সাথে নিষ্ঠুরতা করে যে দেশ বিক্রি করে দিয়েছে ইন্ডিয়ার কাছে, এটা দেখে এরা যে অভিশাপ, মানে এটা আল্লাহর গজব ওরা নিয়ে আসে না, সেইটা এখন ওদেরকে দেখতে হচ্ছে যে সার্জিও গড় এবং দীনেশ ত্রিবেদীরা ঢাকায় বৈঠক করছে। অবশ্য সার্জিও গড় এর আগেও একবার দীনেশ ত্রিবেদী সম্পর্কে, ওনার যে সুসম্পর্ক রক্ষা করার কথা দীনেশ ত্রিবেদীর সাথে বা ভারতের সাথে, সেটার একটা তিনি নিদর্শন রেখেছিলেন দীনেশ ত্রিবেদী ঢাকায় আসার পরে বা রাষ্ট্রদূত নিয়োগ হওয়ার পরে। এটা প্রকাশ হওয়ার পর তিনি নিজেই একটা টুইট বার্তায় জানিয়েছিলেন যে তিনি সার্জিও গড়ের সাথে একসাথে কাজ করবেন। সেটার ধারাবাহিকতা হিসেবে দেখতে পারেন। কিন্তু যে জিনিসটা খেয়াল করতে হবে, একই ঘটনা যদি প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে ঘটতো, তাহলে দেখতেন এই যে সাইবার সন্ত্রাসীগুলো ছিল তখনকার, এই যে কনক সারোয়ার, পিনাকি, ইলিয়াস, তারা কিন্তু এতক্ষণে মানে 8, 10, 12 ঘন্টা 16 ঘন্টা হয়ে গেছে এই বৈঠকের পরে, বাংলাদেশে তেমন কোনো কথা হচ্ছে না, তারা কিন্তু সারা বাংলাদেশকে রাস্তায় নামিয়ে নিত যে হই হই রই রই গেল শেখ হাসিনাকে, মানে নানান ধরনের নিন্দা সূচক করতো। কিন্তু তারেক রহমান সাহেব অত্যন্ত সৌভাগ্যবান যে ওনার পেছনে আসলে কোনো সাইবার সন্ত্রাসী লেগে নাই। আমি অন্তত ব্যক্তিগতভাবে দেখি যে যারা মুক্তিযুদ্ধের পক্ষে, শেখ হাসিনার পক্ষে বা বাংলাদেশের পক্ষে যারা আজকে ইউটিউবে কথা বলেন, সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ, কারণ বাংলাদেশে তো মিডিয়া বলতে কিছু নেই, সেই মিডিয়ার কোনো বিশ্বাসযোগ্যতাও নাই, ফলে একমাত্র মিডিয়া হলো সোশ্যাল মিডিয়া, যেটাতে এখন আমি কথা বলছি। সেখানে কিন্তু কেউ কিন্তু তারেক রহমান সাহেবের বিরুদ্ধে কোনো শত্রুতা করছে না। সবাই কিন্তু কেউ আছে তারেক রহমানের পক্ষে, কেউ আওয়ামী লীগের পক্ষে, কিন্তু সবাই তারেক রহমান সরকারের ভালো চায়। কত সৌভাগ্যবান না তারেক রহমান শেখ হাসিনার বিপরীতে চিন্তা করলে যদি একই ঘটনা ঘটতো, তখন তো এরা সবাই কিন্তু একেবারে কি আর বলবো, আপনারা জানেন ওরা কি না করতে পারে। এখন কিন্তু তারেক রহমান সরকারকে সবাই একমাত্র ওই পিনাকি ছাড়া কেউ কিন্তু তারেক রহমানের সরকারের বিরুদ্ধে কেউ কিছু বলে না। আসলে সবাই তারেক রহমানের ভালো চায়। আশা করি তারেক রহমান সাহেব সেটা বুঝতে পারবেন। আবার দীনেশ ত্রিবেদী এবং সার্জিও গড়ের বৈঠকের আগে আরেকটা খবর বেরিয়েছে যে বাংলাদেশ সৌদি নেতৃত্বাধীন ইরান বিরোধী একটা সামরিক জোটে অংশগ্রহণ করেছে। এটা নিয়ে পরে কথা বলবো, এই ভিডিওতে এটা নিয়ে কথা বলার কিছু নাই। কিন্তু আমি ওই জিনিসটাই দেখতে চাই যে দীনেশ ত্রিবেদী আর সার্জিও গড়ের বৈঠকে তো তারা প্রকাশও করেনি, ফলে বৈঠকে কি আলোচনা হয়েছে সেটা জানা যায় না। তবে এটা অত্যন্ত স্পষ্ট যে যেটা সবাই বলছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র
অবশ্যই অত্যন্ত ব্যথিত তারেক রহমানের উপর, কারণ তারেক রহমানের চীনের সাথে তার যেসব প্রতিশ্রুতি বা চীন যেভাবে এগিয়ে এসে ইকোনমিক ফিল্ডে তারেক রহমানকে এগিয়ে এসে বলা যাবে না, মানে এগিয়ে আসার সুযোগ আছে, সেটা তারেক রহমানের জন্য তো একেবারে অত্যন্ত দরকার, মানে ব্লাড লাইন ওনার সরকারের, মানে 2-4-6 মাস 1 বছর বেঁচে থাকার জন্য আসলে কোনো বিদেশি দেশের বা প্রতিষ্ঠানের আর্থিক সহায়তা দরকার। এই যে এত বড় একটা বাজেট ওনারা দিলেন, আসলে হয় কি রাষ্ট্র চালাতে আসলে আমি কি বলবো যে মানে যোগ্যতা অভিজ্ঞতা ছাড়া শুধু চমকের জোরে বা এইভাবে চলে এসে তো তারা বাজেটটাও আসলে ভুল করে দিয়েছেন, কারণ আসলে মানুষের কাছে তো ভাবমূর্তি রক্ষা করা দরকার, সেই চেষ্টা কোনো উপায় তো নাই। কিন্তু দেখা গেছে যে ওই টাকার জন্য, ওই বাজেট রক্ষা করার জন্য চীনকে দরকার বা কোনো বিদেশিকে দরকার। আবার একইভাবে 24-এর জঙ্গি উত্থানে তারেক রহমান যখন তাদের সহযোগী হয়েছিলেন, সেখানে মার্কিন যুক্তরাষ্ট্র যেহেতু টাকা ঢেলেছে দেখেন, এটা বলতে আপনারা কেন লজ্জা পান জানি না, যে এই জিনিসটা মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলেছেন যে সুস্পষ্টভাবে যে $29 মিলিয়ন ইউএসএইড এর মাধ্যমে বাংলাদেশে গেছে বাংলাদেশের পলিটিক্যাল ল্যান্ডস্কেপ চেঞ্জ করার জন্য। ল্যান্ডস্কেপ চেঞ্জ করা মানে কি, যে শেখ হাসিনা সরকারকে ফেলে দেওয়ার জন্য, তাই না? তখন তারেক রহমান যখন ওই কোয়ালিশনের অংশ ছিলেন, তিনি প্রতিশ্রুতি দিয়েছেন না, তারে মানে বাই ডিফল্ট দিয়েছেন, মুখে মুখে না দিল, মার্কিন যুক্তরাষ্ট্র যা বলবে তাই করবে। সেই ধারাবাহিকতায় ইউনুস কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের লোক, খলিল মার্কিন যুক্তরাষ্ট্রের লোক, তারা কিন্তু সব করছেন ওইভাবে। তারেক রহমানকে তো মানুষের দিকেও তাকাতে হয়, তার দল বড়, তার দলের জনসমর্থন আছে, সেই জনসমর্থন যেই লোকগুলো তারেক রহমানের দলকে সমর্থন করে, তারা তো পাড়া প্রতিবেশীর কাছে জবাবদিহি করতে হয়। এটা তো ইউনুসের কোনো বাধ্যবাধকতা ছিল না। ইউনুস তো বাংলাদেশের শিশুদের মেরে হাম তুলে দিয়ে শিশুদের উপর জাপানি শিশুদের সাথে মোলাকাত করে, ওইখানে খুনসুটি করে, আবার আমরা দেখলাম যে সে তাদের সাথে হ্যান্ডশেকও করে। তারেক রহমান সাহেব তো এটা পারবেন না। তার জনগণের কাছে মানে 50% তার যে মানে অভ্যন্তরীণ যে ক্ষমতার বন্টনের যে জনগণ, তাদের তো 30-40% আবার তারেক রহমানের সমর্থক, অন্তত তাদের কাছে তো তাকে জবাবদিহি করতে হয়। তাছাড়া আমরা অনেক আওয়ামী লীগের সমর্থকরা তো তারেক রহমানকে সমর্থন দিয়ে গেছিলাম ওই ইলেকশনে। আমি যদিও দেইনি ব্যক্তিগতভাবে, ওই ইলেকশনে আমার কোনোই আগ্রহ ছিল না, কিন্তু বাংলাদেশে যারা বসবাস করে সেসব আওয়ামী লীগের, বিশেষ করে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়, তারা সবাই তারেক রহমান চেয়েছিল যে অন্তত তারেক রহমান সরকারে আসুক, সেভাবে তিনি এসেছেন। এখন তো তার সমূহ বিপদ, এবং তিনি যে চীনের দিকে ঝুঁকলেও বিপদ, আবার মার্কিন যুক্তরাষ্ট্রের দিকে তিনি পুরোপুরি ঝুঁকতে পারছেন না, টাকা দিতে পারে না মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাদ আছে, সাধ্য নাই, চীনের স্বাদের চেয়ে সাধ্য বেশি। মহা সমস্যা কিন্তু তারেক রহমানের, এবং তারেক রহমানের সরকারের যারা আসলে উপদেষ্টা বলবো, বা যারা তাকে পররাষ্ট্রনীতিতে কিছু বুদ্ধি দিতে পারেন, তারা কিন্তু বলছে যে আপনি সোজা গিয়ে চীনের করলে বসে পড়েন, আর এদিক সেদিক কিচ্ছু ভাববেন না, ভাবলে কি হবে, আপনি বিপদে পড়বেন, মহা বিপদে পড়বেন, আপনার সরকার আর টিকতে পারবে না। বলুন তো, এরকম উপদেশ যদি পায় তাহলে তারেক রহমানের মাথা ঠিক থাকে? ঠিক সেই অবস্থাটা হয়েছে, এবং সেটা ভবিষ্যতে আরো দেখা যাবে। আর তারেক রহমান সাহেব এগুলো ফেস করতে হলে তাকে আসলে অতি দ্রুত আওয়ামী লীগের সাথে সন্ধি স্থাপন করা উচিত, নতুবা যেটা ঘটবে, বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগের হাতে চলে যাবে। এবং তারেক রহমান সাহেব কিন্তু তার যেভাবে তিনি একটা কোরামিন ইনজেকশন পেয়েছিলেন লাইফটাকে বাঁচানোর জন্য 21শে আগস্টের গ্রেনেড হামলা থেকে, তার কপালে কিন্তু আর দ্বিতীয় কোরামিন ইনজেকশন জুটবে না। বন্ধুরা, জানেন আমি এই চ্যানেলে কোনো গুজবের নিয়ে কথা বলি না, এবং 2024-এর জঙ্গিরা ধ্বংস, ঘৃণা এগুলো নিয়ে দেশটা দখল করেছে। আমাদের উদ্দেশ্য হলো যে ধ্বংসের পরিবর্তে সৃষ্টি, ঘৃণার পরিবর্তে প্রেম, ভালোবাসা, প্রীতি, অসাম্প্রদায়িকতা এগুলো আনয়ন করা। এবং আমি ব্যক্তিগতভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমর্থক, এবং তিনি বাংলাদেশ বাঁচাতে পারবেন, আর কেউ বাঁচাতে পারবেন না, এটা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। কিন্তু একই সাথে আমি বিএনপি এবং তারেক রহমানের ওয়েল উইশার, সেটা আশা করি বিএনপির বন্ধুরা যারা আমার বক্তব্য দেখেন তারা বুঝতে পারেন, এবং কোনোভাবেই বিএনপির বিরুদ্ধে, বিশেষ করে প্রধানমন্ত্রী তারেক রহমানের বিরুদ্ধে কোনো ধরনের অপপ্রচার করা বা গুজবের উপর ভিত্তি করে কোনো কিছু বলা এই ইউটিউব চ্যানেল কখনোই করবে না। কাজে আমি সবার কাছে সাহায্য চাই, আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলো প্রচার করে সাথে থাকবেন। বাংলাদেশের সামনের দিনগুলো যাতে সুন্দর হতে পারে, আমরা যাতে একটা ঘৃণার যে 2টা বছর গেল সেখান থেকে এসে আমরা যাতে আবার নতুন করে
আবার সৃষ্টির পথে যেতে পারি। আমাদের তো অনেক ক্ষতি হয়ে গেছে, জানেন যে শেখ হাসিনা থাকার সময় যে টাকা ছিল 100 টাকা, অর্থাৎ যে টাকাটা ছিল 100, এখন সেটা হয়ে গেছে 140 টাকা। এই যে মানুষের যে এত ক্ষতি হলো অর্থনীতি, রাজনৈতিক বাদ দেন, মুক্তিযুদ্ধের বাদ দেন, সেটা থেকে তো আসলে আমাদেরকে টেনে তুলতে হবে। আমরা 18 কোটি মানুষের একটা দেশ, আমাদের কত ধরনের আপনার চ্যালেঞ্জ, সেখানে তো আমরা বেশি দিন ভুল করতে পারি না। সেই জন্য আসলে বাংলাদেশের মানুষকেও বুঝতে হবে, এবং আমি নানান দিক থেকে খবর পাচ্ছি যে মানুষ কিন্তু অত্যন্ত বুঝতে পারছেন, এবং দেশ যে তাদের হাতে নাই এটা কিন্তু মানুষ সবাই এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে। ঢাকায় কেন সার্জিও গড় আর দীনেশ ত্রিবেদীর বৈঠক, এই ব্যাপারটা আলোচনা করতে চেয়েছিলাম আগের ভিডিওতে। সহসা একটা খবর আসলো যে শেখ হাসিনার দিল্লিতে বা ইন্ডিয়াতে রাজনীতি নিষিদ্ধ করে দিয়েছে ভারত সরকার। তো সেটার উপর একটা ভিডিও করতে হলো, কারণ গুজব থামানো আসলে আমাদের এখন একটা কাজ। সার্জিও গড় আর দীনেশ ত্রিবেদীর ঢাকায় বৈঠক, যে কারণেই হোক, এইটা যে তারেক রহমানের সরকারের জন্য নানান দিক থেকে বড় বিপদের খবর, সেটা কিন্তু বলা যায়। এবং এটা এই বৈঠক থেকে আমরা কি বুঝতে পারি, এটার কি এজেন্ডা থাকতে পারে, সেগুলো নিয়ে আলোচনা করছি। আপনারা ইতিমধ্যেই জানেন যে খলিল সাহেব গতকাল সার্জিও গড়ের সাথে বৈঠক করার পরে তিনি একেবারে অত্যন্ত বিধ্বস্ত অবস্থায়, এবং তার পাশে মার্কিন যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত, এবং আরেক পাশে তারেক রহমান সাহেবের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা অতি বিখ্যাত হুমায়ুন কবিরকে নিয়ে প্রেস কনফারেন্স করেছেন। সেখানে তিনি অত্যন্ত বিধ্বস্ত ছিলেন, বিরক্ত ছিলেন, এবং তাকে দেখা গেল যে অনেক কষ্ট হচ্ছে উত্তর দিতে, এবং তিনি ঠিকমতো দিতে পারছিলেন না। এবং আমার মনে হচ্ছিল যে বেচারা খলিল সাহেব এত সাধনা করে চোরাই পথে পররাষ্ট্রমন্ত্রী হওয়ার, আসলে সে কোনো আরাম-আয়েশ করতে পারছে না। এবং আমি এই নিয়ে যেসব বক্তব্য দিয়েছি সেটা আপনারা জানেন। সার্জিও গড় সম্পর্কে এর মধ্যে আরো অনেক খবর বের হয়েছে, আরেকটা খবর বের হয়েছে, এবং এটা নিয়ে অনেকে কথা বলেছেন, এবং এটাও একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে তিনি ফরেন মিনিস্টারের আয়োজন করা নৈশভোজ বা ডিনার স্কেপ করেছেন, ডিনারে তিনি আসেননি বা কিছু একটা। এবং এটা অত্যন্ত সিগনিফিক্যান্ট। সাধারণত যে কোনো ডিপ্লোম্যাটিক এঙ্গেজমেন্টে আপনার অনেক কিছু হতে পারে, অনেক ঝগড়াঝাটি হতে পারে, ভেতরে ঝড় বয়ে যেতে পারে, যুদ্ধ লেগে যেতে পারে, সবকিছু হতে পারে, কিন্তু ডিনার তো স্কেপ করার কথা না। এটা সাধারণত পশ্চিমারা তো করেই না, এটা একটা ভদ্রতার লক্ষণ। অনেক খারাপ কিছু হলেও কিন্তু এটা করে না। তো সেই সত্ত্বেও যদি এটা ডিনার যদি সত্যি সত্যি স্কেপ করে থাকে, এইটা তো তারেক রহমান খলিলের জন্য বোঝা যাচ্ছে যে ভীষণ কড়া বার্তা। এর অর্থ হলো যে খলিলের উপর অত্যন্ত অসন্তুষ্ট এই সার্জিও গড়। আমি আবার বলছি, আমি জানি না আসলে এরকম বাতিল করেছে কিনা, কিন্তু করে থাকলে এটা অত্যন্ত কড়া বার্তা। এবং এটা বাংলাদেশে এরকম, আর বাংলাদেশে না, পৃথিবীর খুব কম জায়গায় শোনা যায় যে এই ধরনের কি বলে, এই ধরনের আয়োজনে ডিনার স্কেপ কেউ করে না। যুদ্ধ লাগিয়ে দিতে পারে, কিন্তু ডিনার স্কেপ বা যে কোনো এগুলো স্কেপ করে না। আর বাতিল করছে, তার পক্ষে যুক্তি হলো যে খুবই স্বাভাবিক, উনি এসছেন যেদিন সেই দিন পররাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্রমন্ত্রী, এই ক্ষেত্রে পররাষ্ট্রমন্ত্রী ধরে নিচ্ছি যেহেতু বৈঠকটা পররাষ্ট্রমন্ত্রীর সাথে করেছেন, অর্থাৎ সার্জিও গড়ের কাউন্টার পার্ট। তিনি যেহেতু শুধু ভারতে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত না, তিনি আবার ইয়েও বটে, সেন্ট্রাল এবং দক্ষিণ এশিয়া বিষয়ক প্রেসিডেন্ট ট্রাম্পের বিশেষ দূত বটে। তো তার জন্য একটা ডিনারের ফরমাল আয়োজন থাকবে না, এটা তো হতেই পারে না, কোনোভাবেই হতে পারে না। ফলে স্কেপ করার ঘটনাটাই সত্য হওয়ার কথা। এবং এইটাও আমাদের খলিল সাহেবের জন্য, তারেক রহমানের জন্য অত্যন্ত দুঃসংবাদ। তারপরে দীনেশ ত্রিবেদীর সাথে যে বৈঠক হলো, সেটার আবার তারা যেটা করেছেন, এটা আমি দীনেশ ত্রিবেদী সাহেবের ইন্ডিয়ান হাই কমিশনে এবং সার্জিও গড়ের পার্সোনাল যে এক্স অ্যাকাউন্ট আছে, এগুলোতে গিয়ে দেখলাম দুই পক্ষ কেউ কিন্তু এটা কিছু বলেনি এই মিটিংটা সম্পর্কে। তবে এটা সম্পর্কে খবর বের হয়েছে, পত্রপত্রিকায় খবর বের হয়েছে, এবং বৈঠক যে হয়েছে সত্য, কিন্তু সিগনিফিকেন্সটা তাহলে কি? প্রথম সিগনিফিকেন্স হলো এটা কোনোভাবেই তারেক রহমান সরকারের জন্য আরামদায়ক না। তবে একটা জিনিস বলে রাখি, দুই পক্ষ যে কেউ প্রকাশ করলেন না, এটা হলো একটা দিক থেকে দেখা যেতে পারে যে দুই পক্ষই তারেক রহমানের সরকারকে সেভ করেছেন এই জায়গায়, মানে তারা নিজেরা এটা প্রকাশ করতে চাননি, অন্তত এতটুকু সম্মান করেছেন। বাট আরো সত্য কথা হলো যে আসলে বিশেষ করে দীনেশ ত্রিবেদী সাহেব বা সার্জিও গড়, তারা তো এই অঞ্চলে বসবাস করেন। ফলে যারা হোস্ট, তাদেরকে কিছু কিছু জায়গায় সবাই সম্মান করে, সেরকম একটা সম্মান হতে পারে।
তারেক রহমানের সরকারের জন্য এটা কোনো সুখবর নয় যে তারা শুধু এটা প্রকাশ করেন নাই, যেহেতু প্রকাশ হয়ে গেছে। কিন্তু এই জিনিসটা দেখলে যেটা আমরা সংক্ষেপে বলতে পারি যে দেখুন,